আজ আমরা এক ঐতিহাসিক আবিষ্কারের দ্বার প্রান্তে রয়েছি। ক্রুবেরা গুহার সঠিক গভীরতা অনুসন্ধান করতে আমরা 8 দিন অন্ধকারে কাটাবো, যেটাকে বিজ্ঞানীরা পৃথিবীর গভীরতম গুহা বলে মনে করে। এমনকি আমরা এই ভূগর্ভস্থ জগতে কোটি কোটি বছর ধরে ভূমি থেকে বিচ্ছিন্ন থাকা নতুন কোনো প্রাণীও আবিষ্কার করতে পারি। এই অভিযান চলাকালীন আমরা প্রায় 5 কিলোমিটার পথ পাড়ি দেব এবং আমাদের প্রত্যেকের ওজন গড়ে 10 কেজি করে কমতে পারে। কৌতূহল আমাকে এখানে এনেছে, কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ। বিশ্বের গভীরতম গুহায় নামা যাক। ক্রুবেরা গুহার আবিষ্কৃত অংশের গভীরতা 2199 মিটার, তবে এর আসল গভীরতা এখনো রহস্য। সর্বশেষ এর ম্যাপ 1 দশক আগে আপডেট করা হয়েছিল। এখন আমি আমার নিজের সুরক্ষা নিশ্চিত করব। আমি এখানে এই জুমারটি বসাচ্ছি যাতে আরও সুরক্ষিত থাকতে পারি। এই নতুন স্টেশনের দড়িটি আমি আমার স্টপ ডিসেন্ডারের সাথে বেঁধে নিব, যাতে আমি আরও সহজে নিচে নামতে পারি। এখন আমি নামার জন্য প্রস্তুত। আমি সুরক্ষা পয়েন্টটি সরিয়ে ফেলব, জুমারটিও সরিয়ে ফেলব। এখন নামার পালা। গুহার সবচেয়ে গভীর পয়েন্টে একটি সাইফন রয়েছে যা কেউ পাড়ি দিতে পারেনি। তবুও আমার লক্ষ্য হলো রাশিয়ান স্পিওলজিস্ট দলের সাথে গভীরে এগিয়ে যাওয়া। এমনকি এখানে আমি জীবনও হারাতে পারি এমন একটি চুক্তিও আমি স্বাক্ষর করেছি। ক্রিমিয়ান ফেডারেল ইউনিভার্সিটির প্রভাষক গ্যানোডি সামোকিন 20 বছরের বেশি সময় ধরে এই গুহায় কাজ করছেন। প্রবেশের অংশই সবসময় সবচেয়ে কঠিন অংশ হয়। এই অভিযানে অংশগ্রহণ করে ডকুমেন্টারি তৈরি করার জন্য আমি 1 বছরের বেশি সময় ধরে প্রশিক্ষণ নিচ্ছি। শুটিং চলাকালীন 4টি ভিন্ন জায়গায় আমাকে প্রাণঘাতী বিপদের সম্মুখীন হতে হয়েছে। এখন স্টেশনের সাথে সংযুক্ত হওয়ার পালা। প্রথমে আমি নিজেকে সুরক্ষিত করব। এখন আমি সংযুক্ত করব 2টি সুরক্ষা পয়েন্টে। যে কোনো ভুল মৃত্যুর কারণ হতে পারে, এজন্যই আমরা 3টি সুরক্ষা পয়েন্ট ব্যবহার করেছি। আমরা সামনে মুখোমুখি হব গভীর পিচ্ছিল কুয়ো, সংকুচিত রাস্তা, বায়ুহীন সাইফন এবং প্রচণ্ড ঠান্ডা। প্রথমে আমাদের এটাকে খুলতে হবে, তারপরে এটা খুলে ফেলব। এখন আমরা নিচের দিকে নামব। হ্যালো ক্রুবেরা। ঘুটঘুটে অন্ধকার, ফ্রি। আপনি যে হুক এবং দড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগের অভিযানের। 60 বছরের বেশি সময় ধরে বিশ্বের নানা প্রান্তের গুহাবিদরা ক্রুবেরা এখানে এসেছেন, কিন্তু কেউ এটার সঠিক গভীরতা মাপতে পারেনি। পাথর ভেঙে পড়ার এবং আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। এখানে পাথর থেকে সাবধানে থাকবেন। এমনকি অনেক অভিজ্ঞ গুহাবিদরাও এখানে তাদের প্রাণ হারিয়েছেন। ফ্রি, আপনি এখন স্টেশনে চলে যেতে পারবেন। আচ্ছা। ক্যাম্পগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে এগুলো একে অপরের থেকে মাত্র 8 ঘন্টার দূরত্বে রয়েছে। আমরা প্রতিদিন 8 ঘন্টা চলাচল করি এবং বিশ্রাম নেই। আমরা একে একে নামছি, এর মানে শুধু আমরা এখানে নয়, আমরা মূলত এখানে 2টি দল রয়েছি, সর্বমোট 11 জন মানুষ। আর শুরুতেই আমি নিজের দড়ির সাথে জড়িয়ে পড়েছি। ভুলবশত আমি স্টপ ডিসেন্ডার লাগাতে ভুলে গিয়েছিলাম এবং অসতর্ক অবস্থায় নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা পয়েন্টটি খুলে ফেলি। এখন আমি জুমারের উপর নির্ভর করছি, যা সবচেয়ে দুর্বল পয়েন্ট। আমি সোজা থাকলে এটি ভালোভাবে কাজ করে, কিন্তু ঝুঁকে বসলে এটা অকার্যকর হয়ে যায়। আমি একটা জিনিস ভুলে গিয়েছি। জীবিত ফিরে আসতে চাইলে আমাকে দ্রুতই মানিয়ে নিতে হবে। আমি এখন একটি সুরক্ষা পয়েন্ট লাগাচ্ছি, কারণ আমি ডিসেন্ডার লাগাতে তখন ভুলে গিয়েছিলাম। যখন আপনি দড়িতে ঝুলে থাকবেন, মনে রাখবেন তখন শুধু আপনি আর দড়ি। আপনি সম্পূর্ণ একা। সেখানে কেউ দেখতে পাবে না আপনি কি কি ভুল করছেন এবং কেউ সাহায্য করতে পারবে না। ও, প্যাডেলটি আমার হাতছাড়া হয়ে গেছে। আমাকে এটা আবার লাগাতে হবে। যদি এখান থেকে পড়ে যাই তাহলে মনে হয় না আমি আর বেঁচে থাকবো। গুহার মধ্যে চলাচলের গড় গতি হলো প্রতি ঘন্টায় 100 মিটার। আমাদের ওঠার এবং নামার গতি একই। গুহার মধ্যে আমরা আমাদের ব্যাগও সাথে নিয়ে নামি। এখানের তাপমাত্রা মাত্র 3 ডিগ্রি সেলসিয়াস, তাই এখানে থাকা আরেকটি বিশাল ফ্রিজে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ বন্ধু। হেই, কেমন আছো? ভালো। তোমার কি অনেক ঠান্ডা লেগেছে? এখনো না। তুমি ঠিক আছো? না। উপর থেকে একটি ভেড়া পড়ে গিয়ে এখানে মৃত্যুবরণ করেছে। শত শত মিটারের গভীর অন্ধকারে সে হারিয়ে গিয়েছে। ভেড়াটি মাটির নিচে আছে। দুর্গন্ধ এড়াতে তারা এটা দিয়ে ভেড়াটিকে ঢেকে দিয়েছে। এখন আমরা একটি টাইট স্কুইজ পথ পাড়ি দিতে চলেছি। আমার শরীরকে সংকুচিত করে এবং হামাগুড়ি দিয়ে পাড়ি দিতে হবে। আমি এটাকে সামনে রেখে এর পিছনে পিছনে যাব।
হায় আল্লাহ, আমি এটা কিভাবে করব? আমাকে এভাবে পাশ দিয়ে যেতে হবে। এই গুহা দক্ষিণ ককেশাসের আরেবিকা মেসিপে অবস্থিত, ব্ল্যাক সি থেকে 15 কিলোমিটার দূরে। আরাবিকা হলো সর্বোচ্চ চুনাপাথরে গঠিত অন্যতম বৃহত্তম পর্বত, যা এত বড় গুহার বিকাশের জন্য আদর্শ পরিবেশ প্রদান করে। গুহাটি ভূগর্ভস্থ প্রবাহ এবং বৃষ্টির মাধ্যমে গঠিত হয়েছে, যার ফলে এই বিশাল তীক্ষ্ণ কুয়া এবং দীর্ঘ সংকীর্ণ সুড়ঙ্গ সৃষ্টি হয়েছে। আমার শরীরটিকে ছোট করে নিতে হবে। বিজ্ঞানীরা বিশ্বাস করে এই গুহাটি 5 মিলিয়ন বছরের পুরনো এবং এটার গঠন প্রক্রিয়া এখনো চলমান। সংকুচিত পাথরগুলো পাড়ি দেওয়া কঠিন। তারা বলে যতক্ষণ না আপনি আটকে পড়বেন ততক্ষণ আপনি ক্লোস্ট্রোফোবিয়া অনুভব করতে পারবেন না। শুধুমাত্র প্রকৃতিকে ভালোবাসার কারণে আপনি এই ধরনের জায়গায় আসবেন না। বিশেষ করে কুবেরা গুহায় তো নাই, তাহলে আপনাকে এরকম সংকীর্ণ পথ পাড়ি দিতে হবে। এরকম আঁকাবাঁকা পথ আপনাকে অভ্যর্থনা জানাবে। আপনি পাশের দেয়ালগুলোতে থাকা চিহ্নগুলো দেখতে পাচ্ছেন। এখানের পথ এতটাই সংকীর্ণ যে তাদের এই পাথর ভেঙে পথ প্রশস্ত করতে হয়। যখনই আমরা সংকীর্ণ পথ পাড়ি দিচ্ছি, ছোট ছোট বাতাসের কণা আমাদের মুখের ভিতরে প্রবেশ করছে এবং আমাদের শ্বাস নেওয়াকে বাধাগ্রস্ত করছে, এবং একই পেশিতে বারবার চাপ পড়ায় আমাদের পায়ের পেশি দ্রুত ক্রাম্প করছে। আমার মনে হচ্ছে আমাদের আরো ধীরে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমি মনে করি তুমি কেবলটি দেখতে পাচ্ছ। এই কেবলটি 2000 মিটার পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, আর এটা আমাদের ফোনকে সক্রিয় রাখছে। দুর্ভাগ্যবশত এখন আর এটা কাজ করে না। এটা সম্ভবত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পরবর্তী 8 দিন সম্পূর্ণভাবে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব। এখানে আমাদের দুটো সম্ভাব্য পথ আছে এবং দেওয়ালে একটি তীর চিহ্ন আছে যা সঠিক পথ নির্দেশ করে। এটাই আমাদের যাওয়ার পথ। খুবই সংকীর্ণ। খুবই সংকীর্ণ ভাই। এটি ব্যাগ পরিবহন করার জন্য খুবই উপকারী। এটির মাধ্যমে আপনাকে আর ব্যাগের ওজন বহন করতে হবে না, দড়ি ব্যবহার করে বহন করবেন। আচ্ছা, আপনি এটি এভাবে বহন করতে পারবেন। আর নিরাপত্তার জন্য দড়িতে আপনার লাইকারাবিন যুক্ত করে দিন। এই পাথরগুলোর মধ্যে পড়ে গেলে আঘাত পাবো। আমাকে এখন এই দড়ির সাথে সংযুক্ত থাকতে হবে। আমি কিছুতেই এখান থেকে পড়তে চাই না। আমি প্রায় এখান থেকে পড়েই যাচ্ছিলাম, আর এই জিনিসটা আমাকে বাঁচালো। কিন্তু এটা খুবই ভেজা এবং পিচ্ছিল। এটা অনেকটা জিপ লাইনের মতো। আমি আশা করি এটা বিপজ্জনক নয়। ঠিক আছে, যাওয়া যাক। বড় কুয়া শুরু হচ্ছে। তোমার কেমন লাগছে ওলেক? আমি পিলটা খেয়েছি, তাই এখন সহজ মনে হচ্ছে। কোন ধরনের পিল? একটি ব্যথানাশক। এটা দীর্ঘ পথ ছিল। আমরা প্রায় আমাদের প্রথম ক্যাম্পে পৌঁছে গেছি। যদি তুমি দেখতে পাও, এটি সেই বড় কুয়া। এর গভীরতা 105 মিটার। দেখে মনে হয় যে এর গভীরতা 3 গুণ বেশি। পৃষ্ঠে ফিরে আসতে আমাদের 2 কিলোমিটার পথ উঠতে হবে। এটা ভাবতেই আমি অভিভূত হচ্ছি। দড়ির ফাইবারের স্টপ ডিসেন্টার আটকে গিয়েছিল। যদি আমি এটা ঠিক করতে না পারতাম তাহলে এই স্টপ ডিসেন্টার এখানেই রেখে দিতে হতো। আমি আর নিচে নামতে পারতাম না, আর আমাকে উপরে ফিরে আসতে হতো। এই চিন্তায় আমি দড়ি এবং ব্যাগের দড়ি একসাথে জড়িয়ে ফেলেছিলাম। ফ্রি। আমরা এই কুয়ার প্রায় 70% পার করেছি। এটা কত মিটারের মতো হবে? আমি অনুমান করি প্রায় 80 মিটার। এই জায়গাটি এখন সত্যি ভয়ানক।
আমার হেডল্যাম্প আমার জুতার সামনের অংশ পর্যন্ত আলোকিত করতে পারছে না। এখন আমি শুধুমাত্র ঘুটঘুটে অন্ধকার দেখতে পাচ্ছি, যা আমাকে ভীষণ অস্বস্তিকর অবস্থায় ফেলছে। তবুও আমাকে সামনে মনোযোগ দিতে হবে। আমাকে এখন বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, এটা আমি করতে পারবো। দড়িটি এখন অনেক নড়ছে। হঠাৎ করে এভাবে পড়লে তীব্র ঝাঁকুনি লাগে, যার কারণে দড়িটি ছিঁড়েও যেতে পারে। এমনকি এটা আমার মেরুদণ্ডকে গুরুতর আহত করতে পারে। এটা সহজভাবে বা স্বাভাবিকভাবে যাচ্ছে না। কুয়ার তলদেশে স্বাগতম। ধন্যবাদ। যখন আমরা কুয়ায় নেমে ভিডিও করছিলাম, তখন আমাদের সামনের দল বেশ খানিকটা দূরে এগিয়ে গিয়েছিল। একটু অপেক্ষা করো, আমি জানি না এখানে কি আছে। কিন্তু আমি এখানে ফিট হচ্ছি না, আমি বেশ বড়। এই পাথরগুলোকে দেখো, এগুলো একেবারে উপর থেকে পড়েছে। আমরা যদি এখানে ক্যাম্প করি, তাহলে এখান থেকে যে কোনো একটি পাথর আমাদের উপরে পড়তে পারে। এখানে একটি সাইনও আছে। হ্যাঁ, সেখানে লেখা আছে আপনার বর্জ্য এখানে রাখবেন না, আপনার বর্জ্য উপরে নিয়ে যান। বর্জ্য মানে আগে যখন ফ্ল্যাশ লাইট ছিল না, তখন মানুষ কার্বাইড ল্যাম্প ব্যবহার করত। পুরনো যুগের ল্যাম্পের বর্জ্য। গুহাবিদদের আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে এই ক্রুবেরা গুহা 20তম শতকের শুরু থেকেই সাহসী বিজ্ঞানীদের মুগ্ধ করেছে। এই গুহায় মাত্র 20 ঘন্টা থাকার পরে আমাদের চোখ রক্তিম হয়ে উঠেছে এবং আমাদের মুখ কাদায় ভরে গেছে, আর পোশাক ঘামে ভিজে আমাদের গায়ে লেগে যাচ্ছে। আমরা আরো 150 মিটার নামতে সক্ষম হয়েছি এবং আমাদের প্রথম ক্যাম্পে পৌঁছাতে পেরেছি। টানা 12 ঘন্টা ধরে নামার পর আমরা কেবল 350 মিটার নিচে নামতে পেরেছি। অন্যদিকে একই সময়ে আমাদের দলের কিছু অভিজ্ঞ গুহাবিদ -700 মিটারে চলে গিয়েছে। তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে চলো। এটা কোথায় রাখতে পারি? ওখানে ঝুলিয়ে দাও। বুঝতে পেরেছি, সূর্যে মরে যাওয়ার মতো, তাই না? হ্যাঁ, ঠিক তাই। গেনাডি গুহার তলদেশে নতুন প্রাণীর আবিষ্কার নিয়ে খুবই আশাবাদী। আমরা কি আবিষ্কার করতে চলেছি এটা ভেবে আমি খুব উদ্গ্রীব হয়ে আছি। আমার বুটে আগুন লেগেছে। এটা কি তোমার বুট? এটা নাও, এটা নাও। আমাদের আগে কেটলি বসানো উচিত। আগে তাঁবুটা গরম করি, তারপর মোজা শুকিয়ে ফেলি। এখন সবাই তাদের ভেজা কাপড় শুকাচ্ছে এবং যন্ত্রপাতি মেরামত করছে। কিছু স্ন্যাক্স খেয়ে নেব। এখন অনেক ঠান্ডা, বিশেষ করে মাটিতে বসে থাকলে মাটি থেকে আরো বেশি ঠান্ডা অনুভূত হয়। এখন কাপড় চেঞ্জ করব, স্যুপ খাবো আর কিছু পাস্তা খাবো। আশা করি ঘুমিয়ে পড়লে শরীর জমে যাবে না। ককে শিও রান্না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার এবং তাপের জন্য জ্বালানি পেট্রোল। গুহাবিদরা দিনে সর্বোচ্চ 8000 ক্যালোরি পর্যন্ত খরচ করে। এই ক্যালোরি পূর্ণ করা অসম্ভব। এজন্য আমি বলি পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। আমার সমস্ত কাপড় ভিজে গিয়েছে, এগুলো আমাকে সকালের মধ্যে শুকাতে হবে। সঙ্গে স্লিপিং ব্যাগ আছে যা আমাদের -10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণ রাখে। সবাইকে শুভ সকাল। মাত্রই উঠলাম, প্রচন্ড ঠান্ডা। এখানে সময়ের ধারণা একেবারে হারিয়ে ফেলেছি। ক্রুবেরা গুহায় সূর্যের আলোবিহীন একটি সকালে আমাদের সমস্ত ক্লান্তিগুলোকে মুছে ফেলেছি। সে গুহায় প্রাপ্ত ফ্রেশ পানি পান করছে। সবাই নিচে নামার জন্য প্রস্তুত হচ্ছে। আপনি কেমন অনুভব করছেন? গতকালের চেয়ে ভালো। আজ একটু বেশি প্রতিরোধী অনুভব করছি। আমি এখন থার্মাল আন্ডারটি পরে নিব, তারপর আমার স্যুটটি পরবো, বুটগুলো পরবো এবং পানিরোধী গ্লাভস ও হেলমেট পরে নিব। আর এটা হলো আমার হারনেস। হ্যালো সবাই, আপনারা টার্মিনেটরের মতো দেখতে। অনুভূমিক সুড়ঙ্গ, তারপর আরেকটা বড় কূপ 115 মিটার লম্বা, এরপর আরো একটি সুড়ঙ্গ, সেখানে কিছু রশি উপর নিচে এবং আবার অনুভূমিক সুড়ঙ্গের মতো। তারপর শেষ কূপটা 30 মিটার। তারপর একটু এগিয়ে গেলে ক্যাম্পটা পেয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম প্রথম দলের সাথে মিলতে পারবো কিনা। তাদের সঙ্গে দেখা করতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে, হয়তো তার চেয়েও কম। কিন্তু আমি জানি না তারা কখন বের হবে। আচ্ছা, তারা ভাবছে আমরা ধীর গতিতে চলেছি, তাই তারা যতটা সম্ভব অপেক্ষা করতে চায়। যদি প্রস্রাব করতে চান
আপনাকে গায়ের সমস্ত গিয়ার খুলে ফেলতে হবে, আর যেটা করতে যে কারো প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। কারো যদি বেশি তাড়াহুড়ো থাকে তাহলে হয়তো না খুলে সেটা করে ফেলবে, আর কখনো কখনো এটা বুদ্ধিমানের কাজও হতে পারে। ফ্রি আমি সবকিছু ছেড়ে দিলাম যা আমাকে নিচের দিকে টানবে। মনে হচ্ছে এটা পৃথিবী না, কোনো এলিয়েন প্ল্যানেট। বেঁচে ফিরবো কিনা জানি না। বিদায়। বিদায় রুহি। ঠিক আছে, শুভকামনা। হ্যাঁ তোমাকেও। দেখি কাজ হয় কিনা। চমৎকার। আমরা পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ একা এখানে অবস্থান করছি। নিচে যদি বিপজ্জনক কোনো কিছু ঘটে তাহলে উপর থেকে সরাসরি জানার কোনো উপায় নেই। আমাদের সাবধানে থাকতে হবে। দেখো এখানে কিছু পানি দেখা যাচ্ছে, তারা এখান থেকে পানি সংগ্রহ করে ক্যাম্পে নিয়ে যায়। আমরা প্রায় 6 ঘন্টা যাবত নেমে চলেছি, এখন সবাই বেশ ক্লান্ত। ও, রশিটি ভিজা, সমস্ত রশিগুলো ভেজা রশিতে ডিসেন্টার সহজে কাজ করে না, যার কারণে প্রতিবার নামার সময় ঝুঁকিপূর্ণ শক লোড তৈরি হয়। ফ্রি। সামনে আরো একটি সুড়ঙ্গ, সে ঠান্ডায় কাঁপছে। আমি আরেকটি বিরতি নিতে বললাম। তুমি বিশ্রাম নিতে চাও, কিন্তু বেশি বিশ্রাম নেওয়া উচিত হবে না, না হলে তোমার শরীর ঠান্ডায় জমে যেতে পারে। কখনো কখনো তুমি একটু বসে পড়ো, লাইটও বন্ধ করে দাও, চোখ বন্ধ করো, আর এর ফলে তোমার ঘুম পেতে পারে। আর এটা সবচেয়ে খারাপ, যদি তুমি ঘুমিয়ে পড়ো তাহলে সহজেই মারা যেতে পারো। তাই যত কঠিনই হোক, যত সমস্যাই হোক, তোমাকে শুধু নিজের উপর চাপ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্যাম্প -700-তে বিশ্রাম নেব, এরপরে ক্যাম্প -1400-তে এগিয়ে যাব। আজ রাতের জন্য এটাই আমাদের বাড়ি। মনে হচ্ছে সবাই চলে গিয়েছে। আমাদের গাইড কিছু খাবার তৈরি করছে, জানি না দুপুরের না রাতের। সময় সম্পর্কে আমার একেবারেই ধারণা নেই। আমার মস্তিষ্ক পেশিগুলো থেকেও বেশি ক্লান্ত। আমরা ক্যাম্প -1400 এর কাছাকাছি পৌঁছে গেছি। -1400 ক্যাম্পে পৌঁছানোর আগে গুহাবিদরা খালি বোতল ব্যবহার করে একটি অস্থায়ী পানির ট্যাপ তৈরি করেছেন। আমাদের আগের দল তাদের নতুন ক্যাম্প -1400-তে পৌঁছে গিয়েছে। তুমি তাঁবুর দিকে কেন ইশারা করছো? এটা তোমার হাত থেকে উঠে যাবে। প্রিয় বন্ধুগণ, আমরা আশা করছি সবাই জীবিত এবং ভালো আছেন। আমরা আশা করছি আপনারা আপনাদের দলীয় মনোবল হারাননি। আমরা বিশ্বাস করি যে আপনারা সফল হবেন এবং এই ভূগর্ভস্থ পৃথিবীর জন্য সুন্দর কিছু খুঁজে পাবেন। আমরা শীঘ্রই আপনাদের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি। আমাদের ভালোবাসা নেবেন, আপনাদের বন্ধু। কয়েকদিনের অনুসন্ধানের পর কাদামাটি, ঘাম এবং ক্লান্তি মুছে ফেলার জন্য জলপ্রপাতের ঠান্ডা পানির গোসলের কোনো বিকল্প নেই। পানি অতটা ঠান্ডা নয়, এটা শরীরে সয়ে গেলে তুমি আরো গরম অনুভব করবে। ঠিক আছে। কোনো রকমের একটি ঘুম দিয়ে কেউ কেউ তাদের পেশি সঞ্চালন করছে, কেউ তাদের গিয়ার পরে নিচ্ছে। সবাই ক্রুবেরা গুহার আরো গভীরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তার হাঁটুর প্যাডগুলো ছিঁড়ে গিয়েছে, সে নতুন একটি প্যাড সেলাই করবে। অনেক সরু। সবাই চলতে থাকো, এটি সঠিক পথ। অন্ধকারে চলার সময় আপনার হেডল্যাম্পের আলো কখনো কখনো অন্যদের দৃষ্টিকে ব্লক করে দিতে পারে। কিন্তু তোমাদের মাথার হেডলাইটটা নিচে নামাও। আমি কিছুই দেখতে পাচ্ছি না। যথেষ্ট হয়েছে, আমি এই ক্যামেরাটা সহ্য করতে পারি না। আমি যখন নামার জন্য অপেক্ষা করছিলাম আমার হেডল্যাম্পের ব্যাটারি শেষ হয়ে গেল। আমার ব্যাটারি শেষ হয়ে গিয়েছে, এখন আর কোনো আলো নেই। ও আল্লাহ! সৌভাগ্যক্রমে আমার পকেটে অতিরিক্ত একটি ব্যাটারি ছিল। যাই হোক, গুহার তলদেশে আমরা একটি টপোগ্রাফিক জরিপ করেছি এবং সবকিছু ক্যামেরায় রেকর্ড করেছি। গুহার ভিতরে যাওয়ার সময় আমি ভাবতেছিলাম এখানে অন্ধকারের প্রাণীগুলো কিভাবে বিবর্তিত হয়েছে। যদিও কোনো জীবজন্তুর সাক্ষাৎ পাইনি, তবে আমি এটা জানি যেখানে পানি আছে সেখানে জীবজন্তু পাওয়া স্বাভাবিক। গুহাটি এখন অনেক ভেজা। গুহায় তোমার বায়োলজিক্যাল ঘড়ি সবসময় অকার্যকর থাকে। বায়োলজিক্যাল ঘড়ি ছাড়া এটা স্বয়ংক্রিয়ভাবে 40 ঘন্টার দিন হয়ে যায়। আপনি বলছেন 40 ঘন্টার দিন? হ্যাঁ, তাই তুমি 24 ঘন্টার মতো জেগে থাকো এবং 16 ঘন্টার মতো ঘুমাও। তারপর শেষ কূপটা 30 মিটার।
আমরা গুহার প্রায় অর্ধেক পথ নেমে গেছি, কিন্তু পরবর্তী ক্যাম্পে পৌঁছতে আরো 200 মিটার নিচে নামতে হবে। কিভাবে আমি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলাম তা আপনাদের বোঝাতে আমি গুহার উপর থেকে রেকর্ড করা দুটি ক্লিপ আপনাদের দেখাবো। একটি উদাহরণ, আমি যখন পাথরের মাটি থেকে 50 মিটার উপরে ছিলাম, আমি দুর্ঘটনাক্রমে আমার শেষ সুরক্ষা পয়েন্টটি আনলক করে ফেলেছিলাম এবং বুঝতে পারি আমাকে কেবল পেশি শক্তি দিয়ে ঝুলে থাকতে হবে। এর কিছুক্ষণ পরেই আমি ডিসেন্ডার লাগাতে ভুলে গিয়েছি। প্রতি সেকেন্ডেই আমার পেশিগুলো ক্লান্ত হচ্ছে। যদি আমি ক্যারাবিনার লক না করতে পারি এবং পড়ে যাই, তাহলে নিশ্চিত আমি জীবন হারাবো। যেভাবে আমি কাজটি করছি তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় খুলে যেতে পারে। আমার গ্লোভসটি আটকে যাচ্ছে, খুবই ঝুঁকিপূর্ণ। এটার অবস্থা খুব বেশি ভালো মনে হচ্ছে না। যাই হোক, আমাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। শুধুমাত্র ছোট একটি ভুল আমাকে মেরে ফেলতে পারে। আমি এখন নামার জন্য প্রস্তুত। ঠান্ডা, ক্লান্তি এবং সবসময় আর্টিফিশিয়াল লাইটের নিচে থাকা আমাকে বড় ধরনের ভুলের সম্মুখীন করছে। এটাই সেই রশি যেটাকে আমাকে ধরে রাখতে হবে। আমি দ্বিতীয়বারের মতো আমার শেষ সুরক্ষা পয়েন্টটিও আনলক করেছিলাম। আমি ক্যারাবিনারটি খুলে ফেলেছিলাম। সৌভাগ্যবশত আমি এই ভুলটি বুঝতে পেরেছি। আরও একটি ভুল, এটা মেনে নেওয়া যায় না। আমাকে আগে অবশ্যই ডিসেন্ডার পড়তে হবে। অন্ধকারে আমার চোখ ভারী হচ্ছে, আমার মস্তিষ্ক মনে হয় ক্লান্তির ভরে ভেঙে পড়তে চলেছে। বন্ধুরা, এটা সত্যিই কঠিন। এটা যতটা সহজ ভেবেছিলাম। মাত্র কয়েকশো মিটার নিচে তলদেশের স্রোত আছে যা পথকে বন্ধ করে দেয়। এটা হলো সাইফন, যা একটি পথ। এটা নদীর পানিতে বন্যা কবলিত হয়। আচ্ছা, চলুন সবাই সাঁতারে এগিয়ে যাই। আমাদের পথে এরকম বহু সাইফন রয়েছে এবং একটি ভুল পদক্ষেপ আমাদের ফাঁদে ফেলতে পারে, এমনকি আমাদেরকে ডুবিয়ে ফেলতে পারে। আপনি দেখতে পাচ্ছেন এই গুহাবিদ নিজের শরীরের সাথে পাথর বেঁধে রেখেছেন, যাতে পানির স্রোতে তার শরীর উপরের ছাদের সাথে আঘাত না পায়। সে পানির স্রোতেও ভেসে যেতে পারে, এমনকি সে পাথরের মধ্যে হারিয়ে যেতে পারে এবং তার জীবন হারাতে পারে। এটার মতো কিছু সাইফন রয়েছে যাদের এয়ার পকেট নেই। এটার পথগুলো পুরোপুরি পানিতে পূর্ণ। এদের দৈর্ঘ্য এবং তীব্রতার উপর নির্ভর করে এগুলো পার হতে কয়েক মিনিটের সময় লাগতে পারে। আপনি যদি সাইফনের ভিতরে থাকা দড়ি অনুসরণ করতে না পারেন এবং মিস করেন, আপনি ভুল টানেলে প্রবেশ করবেন এবং ডুবে যেতে পারেন। এমনকি আপনার পোশাক যদি কোনো তীক্ষ্ণ পাথরের সাথে আটকে যায়, আপনি প্যানিক হয়ে সেখানে ডুবে যেতে পারেন। সব ঠিক থাকলেও পর্যাপ্ত সময় শ্বাস ধরে না রাখার কারণে আপনি ডুবে যেতে পারেন। ছয় ঘন্টার ক্লান্তিকর আরোহণ শেষে আমি -700 ক্যাম্পে ফিরে এসেছি। ঠান্ডা এবং ক্লান্তির কারণে আমি মনোযোগ হারিয়ে ফেলি। তাই গুহাবিদরা মনে করেছিলেন আমার পক্ষে আর সামনে এগিয়ে যাওয়া নিরাপদ হবে না। তাই তারা আমাকে ক্যাম্পে অপেক্ষা করতে বললেন। সৌভাগ্যক্রমে সেখানে পর্যাপ্ত খাবার এবং পানি আছে। ওহ, এগুলো তো ম্যাটস, তাই না? বিঙ্গো। আকস্মিক এবং তীব্র বন্যা -1640 থাকা মাটির উপরে ম্যাটগুলোকে উড়িয়ে নিয়ে উপরে উঁচু স্থানে আটকে রেখেছে। মনে হচ্ছে এই জায়গাটি পুরোপুরি পানিতে ডুবে গিয়েছিল। তখন আমরা জানতাম না, যখন গুহার মধ্যে ছিলাম বেস ক্যাম্পের সাথে কোনো যোগাযোগ ছিল না। তীব্র বৃষ্টি শুরু হয়েছিল এবং বড় ধরনের বন্যার ঝুঁকি তৈরি করেছিল। এই ফুটেজটি কয়েক বছর আগের। যেমনটি দেখতে পাচ্ছেন, এইরকম বন্যা আমাদের ক্যাম্প এবং পথগুলোকে ধ্বংস করে ফেলতে পারে। সবাই অনেক ভিজে গিয়েছে। দেখো কেমন করে আমরা আমাদের নিজেদেরকে শুকাই। এটা ভালো একটা আইডিয়া। এখানে একটি ভেজা এবং ঠান্ডা রাত কাটানোর পরে তারা পরের দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা গুহার গভীরতা পরিমাপ করবে, এমনকি তারা নতুন প্রজাতির প্রাণীও আবিষ্কার করতে পারে যেগুলো মানুষের কাছে এখনো অজানা। ও, -1640। শুরু করা যায়। ছাদে ঝুলন্ত তীক্ষ্ণ বরফকণিকার মতো গঠনগুলোকে স্টালাকটাইট বলে। এই গঠনগুলো অত্যন্ত ধীরে ধীরে তৈরি হয় এবং 1000 বছরে মাত্র 10 সেন্টিমিটার কম বৃদ্ধি পায়। যখন পানি ফোটায় ফোটায় পড়ে তখন এগুলো তৈরি হয় এবং ক্যালসিয়াম কার্বনেট জমাট বাঁধতে শুরু করে। এখানে আমার জন্য কোনো জায়গা আছে কি? হ্যাঁ। দলটি বিশেষভাবে সতর্ক থাকে যাতে কোনো ক্ষতি না হয়। এটা অনেক বিপজ্জনক মনে হচ্ছে। এবং তারা শারীরিক এবং মানসিকভাবে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল।
এটা খুবই নিচু, এটা আরো উঁচু হওয়া উচিত। আমরা আরো কাপড় শুকাতে দিব। অবশেষে তারা ক্যাম্প 1960-এ পৌঁছায়, যা সর্বশেষ ক্যাম্প এবং সীমিত জায়গার জন্য এটাকে বলা হয় সবচেয়ে অস্বস্তিকর ক্যাম্প। আমি যদি তোমার উপর প্রস্রাব করি কোনো সমস্যা হবে? এই ছোট গ্যালারিতে থাকাকালীন তারা পুরো সময়টা ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারেননি। ক্যাম্পটা -1960 মিটার নিচে। এটা পৃথিবীর অন্যতম গভীর ক্যাম্প। কিছু মানুষ পুরোপুরি ভিজে গেছে এবং আমাদের সবার চোখ লাল হয়ে আছে। কিছু মানুষ ইতিমধ্যেই -2080 মিটার পর্যন্ত নেমে গেছে। অবশ্য ক্যাম্পটি এখন খুব আরামদায়ক নয়। বন্যা অবিরত সব মাটিগুলো ধুয়ে নিয়ে যায়। টু ক্যাপ্টেন্স সাইফন সম্পর্কে বললে এটা এখান থেকে প্রায় 200 মিটার নিচে শুরু হয়। দিনের পর দিন অবিরাম প্রচেষ্টার পর দলটি অবশেষে ক্রুবেরা গুহার সবচেয়ে গভীরতম পয়েন্টে পৌঁছেছে, যেখানে মানব জাতি সবসময় যেতে চেয়েছে। গেনেডি ও তার দল এই গুহার গভীরতা সঠিকভাবে মানচিত্রে চিহ্নিত করার কাজ করছে, কিন্তু এটা অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ জিপিএস সিগন্যাল এখানে কাজ করে না। একটি লেজার রেঞ্জ ফাইন্ডার ব্যবহার করা হয়েছে, যা 2টি পয়েন্টের মধ্যে উচ্চতা এবং দূরত্ব পরিমাপ করতে পারে। সে একটি সঠিক হিসাবের জন্য সবচেয়ে বাইরের প্রান্তে চলে গিয়েছে। ডিভাইসটির একটি কম্পাস বোর্ড রয়েছে। এটাতে সাধারণ ব্যাটারির পরিবর্তে প্লাস্টিকের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যাতে ম্যাগনেটিক ত্রুটি কমানো যায়। বামে নয়, ডানে নয়, আমাদের কোথায় যেতে হবে? আর কোনো পথ নেই। কি? আর কোনো পথ নেই। বুঝতে পারলাম। এই হিসেব করার জন্য তাকে বুঝতে হবে। ঠিক আছে। যখন তারা গুহা থেকে বের হবে তখন তারা এই হিসেবগুলো এবং প্রকৃত উচ্চতা সম্পর্কে একটি অফিসিয়াল বিবৃতি দিবে। তারা টু ক্যাপ্টেন সাইফনের কাছাকাছি, যা পৃথিবীর সবচেয়ে গভীর সাইফন, আর এটাই শেষ পয়েন্ট। তারা গুহার সবচেয়ে গভীর স্থানে ড্রাইভ করার জন্য একটি গ্যাস ট্যাঙ্ক প্রস্তুত করেছে। গুহার গভীরতার সঠিক পরিমাপ নির্ণয় করার জন্য গেনেডি আরও অনেকগুলো বেড ট্র্যাপ নিয়েছে। তিনি আশা করছেন একটি নতুন প্রজাতির প্রাণী আবিষ্কার করবেন, যা মানবজাতির এখনও অজানা। এখানে আমাদের সতর্ক থাকতে হবে। ফলাফল দেখা যাক নিচে কোনো জীবের অস্তিত্ব আছে কি না। এখন দলটি সাইফনের গভীর ঠান্ডা এবং ময়লা পানিতে প্রবেশ করছে। আপনি যে ফুটেজটি দেখছেন তা গেনাডি সামিখিনের আর্কাইভ থেকে নেয়া। তারা আগের অভিযানে টু ক্যাপ্টেন সাইফন্সের কিছু অংশ চিহ্নিত করেছিল, কিন্তু পুরোপুরি আবিষ্কার করতে তারা বেশ সমস্যায় পড়েছিল। এর কিছু অংশ রহস্যাবৃত ছিল, কিন্তু এখন তার গোপনীয়তাগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। সে রশিতে কিছু বেড ট্র্যাপ বেঁধে রেখেছে, যাতে এগুলো হারিয়ে না যায়। ফিরে আসার পথে তারা লক্ষ্য করেনি, কিন্তু ক্যামেরায় ধরা পড়েছিল একটি ছোট প্রাণী স্বচ্ছ পানিতে লুকিয়েছিল। আরও একটি প্রাণী দেখা দিল, কিন্তু সেটাও লক্ষ্য করা হয়নি। এটা কি? এই প্রাণীগুলি আলো না থাকার কারণে অন্ধ। সৌভাগ্যক্রমে দলটি একটি অত্যন্ত বিরল প্রাণী ধরতে সক্ষম হয়েছিল। তারা আরেকটি সম্পূর্ণভাবে বিরল চেহারার প্রাণীও দেখতে পেয়েছিল। যে ফুটেজটি আপনি দেখছেন এটা আগে কখনো ধারণ করা হয়নি। ওই যে ওইটি দেখা যাচ্ছে, মাছটি এখানে। এটি হারিয়ে ফেলা যাবে না। ওয়াও ওয়াও ওয়াও! চলো এটি এখনই ধরে ফেলি। যদি গুহার এই প্রাণীগুলো আগে কখনো দেখা না দিয়ে থাকে এবং একান্তভাবে বিরল হয়, তাহলে এই আবিষ্কারগুলো মানব জ্ঞানের মূল্যবান গ্রন্থাগারে যুক্ত হবে। এটা মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা এগুলোর ভিডিও ধারণ করেছি। সম্পূর্ণ অন্ধকারে বিবর্তনের ফলে এগুলোর বেশিরভাগই স্বচ্ছ। তবে তারা যে আরেকটি প্রাণী ফাঁদ থেকে ধরেছিল সেটি নতুন কোনো আবিষ্কার নয়। এটি 2013 সালে চিহ্নিত হয়েছিল। এটা শুধু এই গুহাতেই পাওয়া যায়। এটার নাম গ্যামারাস ক্রুবেরিয়ান। আশ্চর্যজনক খবর। আমি একেবারে হতবাক। এখন বুঝতে পারছি যে আমরা একটি সুন্দর পৃথিবীতে বাস করি। টু ক্যাপ্টেন সাইফন এবং এই গুহার গভীরতা পরিমাপ করা হয়েছে। এই আবিষ্কার কি এই ক্রুবেরা গুহাকে পৃথিবীর সবচেয়ে গভীর গুহা হিসেবে পরিচিত করতে পারবে? যদি পারে তাহলে সেটা কি ভূগোলের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হবে? ক্রুবেরা গুহার আসল সত্যগুলো উন্মোচন করার জন্য এখনই উপরে ওঠার সময়। ও আল্লাহ! তাদের জন্য আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে? আমার মনে হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা। আমরা গুহায় ব্যবহৃত স্যুটগুলো পরিধান করে ধৈর্য সহকারে আগের দলের ফিরে আসার জন্য অপেক্ষা করলাম। হ্যাঁ, আমি তাদের শুনতে পাচ্ছি। তারা আসছে।
হ্যাঁ, তারা আসছে। হ্যাঁ, আমরা 24 ঘন্টার মধ্যে 700 মিটার উপরে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। উপরে ওঠা গুহা অনুসন্ধানের সবচেয়ে কঠিন অংশ এবং সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে এই সময়ে। শুধু শারীরিক শক্তির প্রয়োজনই হয় না, বরং স্থায়ী মনোযোগ এবং দক্ষতার প্রয়োজন। এই জায়গায় আমার মাথার সাথে আঘাত লেগেছে। আমরা কিছু পোকামাকড়ের দেখা পেলাম। আমরা পৃষ্ঠের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। শক্তি ফিরে পেতে আমরা আমাদের সর্বশেষ বিশ্রাম এবং স্ন্যাক্স নিলাম। আমাদের আর একটু পথ বাকি আছে। 8 দিনের এই গুহা অভিযানের ওঠানামা এবং 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাঁবুতে অবস্থান করায় আমাদের শরীর থেকে প্রচুর ক্যালোরি খরচ হয়েছে। দলের বেশিরভাগ মানুষই এই যাত্রায় প্রায় 10 কিলোগ্রাম ওজন হারিয়েছে। নতুন আবিষ্কারের উদ্দেশ্যে এটি আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বড় ত্যাগ। আমার ধারণা গুহায় কাটানো এটাই আমার সবচেয়ে দীর্ঘ সময়। গুহা থেকে সবাই বেরিয়ে আসার পর এই অভিযানের নেতা গেনাডি 8 দিনের এই মিশনের সাফল্য মূল্যায়ন করবেন। তিনি বিশ্ববাসীকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করবেন। দিনের আলো, তাজা বাতাস, বৃষ্টি এবং গাছের গন্ধ আমার মানবিক অনুভূতিকে পুনরুদ্ধার করেছে। অবশেষে আমি দিনের আলো দেখলাম। বেঁচে থাকতে পেরে আমি কৃতজ্ঞতা অনুভব করছি। এটা কি পানি? এখন আমরা এই ডকুমেন্টারির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি আবিষ্কার করতে চলেছি। আপনি কি অফিসিয়ালি নিশ্চিত করতে পারেন যে ক্রুবেরা বিশ্বের সবচেয়ে গভীর গুহা? আমরা এই সাক্ষাৎকারের আগে পর্যন্ত ক্রুবেরা গুহার গভীরতা প্রকাশ করিনি। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা চেয়েছিলাম আমাদের একসাথে করা কাজটি একটি স্পষ্ট ঘোষণার মাধ্যমে শেষ হোক যে আজকের তারিখে ক্রুবেরা গুহা হল বিশ্বের সবচেয়ে গভীর গুহা। কম্পিউটার আমাদের জন্য ত্রুটির মার্জিন হিসাব করেছে, যা ছিল প্রায় 0.1%। আজ আমাদের পদ্ধতির মাধ্যমে আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে সাইফন এবং উপরের প্রবেশদ্বার সহ ক্রুবেরা গুহার গভীরতা 2224 মিটার প্লাস মাইনাস 0.5%, যা আরাবিকা মাসিফের চেয়ে 3 মিটার উঁচু। এর মানে হল ত্রুটির মার্জিন প্লাস মাইনাস 10 মিটার। আপনার গবেষণার সময় আপনি কিছু প্রাণী আবিষ্কার করেছেন। আপনি কি সেগুলো সম্পর্কে আরো তথ্য শেয়ার করতে পারেন এবং তাদের ট্যাক্সোনমিক শ্রেণীবিভাগ কি সম্পূর্ণ নাকি চলমান? আমরা কিছু প্রাকৃতিক আকর্ষণীয় জিনিস আবিষ্কার করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই তথ্যগুলো একেবারে ইউনিক। প্রায় কেউই এত গভীরে কাজ করেনি। এই বছর আমরা ক্রাস্টেসিয়ান প্রাণীদের নমুনা সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণের জন্য পাঠিয়েছি। তাদের সঠিক প্রজাতি শনাক্তকরণ এখনো সম্পূর্ণ হয়নি। আপনাদের হয়তো মনে আছে যে আমাদের একটি আগের ভিডিওর শেষে আমি ক্রুবেরা প্রকল্পের জন্য আপনাদের সমর্থন চেয়েছিলাম। আপনাদের ডোনেশনের জন্য ধন্যবাদ। এ কারণে ক্রুবেরা গুহা অনুসন্ধান সম্ভব হয়েছে এবং আমরা আবিষ্কারগুলো চিত্রিত করে বিশ্বজুড়ে শেয়ার করতে পেরেছি। এই প্রকল্প বাস্তবায়নে 188 জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে। এটা ইন্টারনেটে থাকা অন্য তথাকথিত ডকুমেন্টারির মতো নয়, যেখানে আগে থেকেই জানা তথ্য ব্যাখ্যা করা হয়। আমরা সম্পূর্ণ নতুন বিষয় ডকুমেন্ট করেছি। এই প্রকল্পটি সকল দিক থেকে একটি সত্যিকারের বাস্তব ডকুমেন্টারি। ভবিষ্যতে আমরা বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন বসবাসের স্থান ট্রিস্টান দা কুনহা পরিদর্শন করার পরিকল্পনা করেছি। সেখানে পৌঁছাতে আমরা দক্ষিণ আফ্রিকা থেকে 7 দিন একটি কার্গো জাহাজে যাত্রা করব। দ্বীপে 2 সপ্তাহ কাটাবো এবং 7 দিনে ফিরে আসব। সেখানকার নিকটতম বাসস্থান হলো সেন্ট হেলেনা, যা প্রায় 2430 কিলোমিটার উত্তরে অবস্থিত। কিন্তু এই প্রকল্পের সাথে সম্পর্কিত সবকিছুই ব্যয়বহুল। আপনাদের সুপার থ্যাঙ্কস এই বিরল ডকুমেন্টারিকে জীবন্ত করে তুলতে সাহায্য করবে এবং চ্যানেলটি সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। রুহি চ্যানেল ছিলাম আপনাদের সাথে।